আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের সাম্প্রতিক সময়ের কিংস পার্টি বলে পরিচিত এনসিপি। তো সেই এনসিপিকে মনে করা হতো মূলত জামাতের একটা বি টিম। জামাত কখনো সেটা প্রকাশ্যে বলেনি বা এনসিপি সেটা কখনো স্বীকার করেনি। কিন্তু আমরা বুঝতে পারতাম, সবাই বুঝতে পারতাম যে শিবির এবং তাদের অন্যান্য যে অঙ্গ সংগঠন, এই অঙ্গ সংগঠনগুলোর সাবস্টিটিউট হিসেবে তারা একাধিক সংগঠন বিভিন্ন নামে এ বি সি প্ল্যান অনুযায়ী তারা তৈরি করে রেখেছিল এবং সেগুলো এখনও চলমান। দ্বিতীয়ত, জামাতের মাস্টার প্ল্যান অনুযায়ী তাদের একটা বিরাট গুপ্তচর বাহিনী রয়েছে, যারা ভোল পাল্টে পোশাক পাল্টে বিভিন্ন সংগঠনের মধ্যে লুকিয়ে আছে। বিএনপির মধ্যে আছে, আওয়ামী লীগের মধ্যে আছে, এবং এটা আমরা কল্পনা করতাম, সন্দেহ করতাম, কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর যেভাবে ছাত্রলীগের পেটের মধ্য থেকে, আওয়ামী লীগের পেটের মধ্য থেকে জামাত বের হয়ে এলো এবং জয় বাংলা থেকে রাতারাতি যেভাবে নারায়ে তাকবীরে তারা নিজেদের স্লোগানকে রূপান্তরিত করল, তাতে করে আসলে আমাদের যে বিস্ময়, আমাদের যে অবাক হওয়া, এটা অতীতের যে কোনো সময়ের চাইতে এটি আরও বেশি সীমা অতিক্রম করল। এখন জামাত সম্পর্কে আমাদের যে চিন্তা এবং চেতনা, সেটা হলো এই দলটি সব কিছু করতে পারে। তাদের বুদ্ধি আছে, তাদের কৌশল আছে, তাদের ডেডিকেটেড নেতাকর্মী রয়েছে যারা দলের জন্য প্রাণ দেবে এবং দলের জন্য সব কিছু করতে পারে তারা। যদি বলা হয় যে ঠিক আছে, এখন তোমরা ৫০ জন ছেলে সব কিছু ত্যাগ করে দিল্লি চলে যাও, সেখানে গিয়ে শেখ হাসিনার আশেপাশে থাকো এবং শেখ হাসিনার বিশ্বাস অর্জন করে ওখান থেকে প্রতিদিন তথ্য এবং ডাটা পাঠাতে থাকো অনেকটা রোবটের মতো করে। তো যেভাবে সোলানার, যে আমাদের একটা রোবট যেটা মঙ্গল গ্রহে পাঠানো হয়েছে, ও যেভাবে মঙ্গল গ্রহের তথ্য নাসাকে পাঠায়, এভাবে বিএনপির মধ্যে, আওয়ামী লীগের মধ্যে, ডক্টর মোহাম্মদ ইউনূসের আশেপাশে এনসিপির মধ্যে অসংখ্য জামাতরূপী সোলানার রোবট রয়েছে। ফলে জামাতকে আসলে সবাই ভয় পাচ্ছে, এমনকি জামাত নিজেরাও নিজেদেরকে ভয় পাচ্ছে। এটা হলো রূঢ় বাস্তবতা। আর সেই বাস্তবতার প্রেক্ষিতে ২০২৫ সনের অক্টোবর মাসের শেষ সপ্তাহটি জামাতের জন্য নানা কারণে একেবারে একটা ক্রিটিক্যাল মোমেন্ট হয়ে দেখা দিয়েছে। জামাতের সঙ্গে বিএনপির এটি একেবারে রীতিমতো প্রকাশ্য। ঢাকা শহরে যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন জামাত এবং বিএনপির, তাদের মধ্যে প্রায় বাকযুদ্ধ হচ্ছে। মনস্তাত্ত্বিক যুদ্ধ আরও প্রবল। বিএনপি মনে করছে জামাত ক্ষমতায় চলে যেতে পারে, জামাত মনে করছে বিএনপিকে কোনো অবস্থাতেই ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। গ্রামে গঞ্জে টুকটাক না, বেশ বড় সড়ো মারামারি হচ্ছে বিএনপির সঙ্গে জামাতের সঙ্গে। এর বাইরে অন্য যে সকল ইসলামপন্থী দল গ্রুপ রয়েছে, বিশেষ করে যারা মাজারপন্থী, ভাববাতি, লালনপন্থী, তাদের সঙ্গে জামাতের একেবারে রীতিমতো যুদ্ধাবস্থা। এবং যে সকল সুফিবাদের প্রচারক গত কয়েক বছর ধরে জামাতকে প্রমোট করেছিল, কিংবা যে সকল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জামাতকে এই গত ১০-১২ বছর ধরে প্রমোট করেছিলেন, যেমন কাদের সিদ্দিকী, তারপর সে ফরহাদ মাজাহার, এ সকল মানুষ এখন জামাত থেকে ১৩৩ মাইল দূরে অবস্থান করছে এবং প্রকাশ্যে জামাতের বিরুদ্ধে যাচ্ছে তাই বলার চেষ্টা করছে। এবং সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইউনূস এমনি খুব ধীর স্থির প্রকৃতির মানুষ। তিনি এবং সেনাপ্রধান যেভাবে জামাতকে বিশ্বাস করেছিলেন এবং যেভাবে জামাতের সঙ্গে একটা দহরম মহরম সম্পর্ক গড়ে তুলেছিলেন, জামাতকে অলি আল্লাহ, গাউস কুতুব, পীর মাশায়েখদের দল হিসেবে মনে করতেন যে এই দলের প্রতিটি নেতাকর্মী কোরআন এবং হাদিস অনুযায়ী তাদের জীবন পরিচালনা করে। তাদের সেই দৃষ্টিভঙ্গি এখন কোন পর্যায়ে আছে, আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূস অথবা জনাব ওয়াকারুজ্জামান, যিনি সেনাপ্রধান, তার বুকে একটি স্টেথোস্কোপ, যেটা যে বুকের যে বা পেটে লাগিয়ে ডাক্তাররা দেখে হার্টবিট কেমন হচ্ছে, পেটের মধ্যে গুড়গুড়ানি কেমন হচ্ছে, তো এরকম একটা যন্ত্র যদি তাদের কানে লাগিয়ে বা আপনার কানে লাগিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার আপনজন, এবং জনাব ওয়াকারুজ্জামান এবং তার আপনজন এদের বুক এবং পেট পরীক্ষা করেন, তাহলে আপনার কান ব্রাস্ট হয়ে যাবে। তাদের ওই হৃদয়ের ভিতর থেকে, মানে বুকের ভিতর থেকে পেটের ভিতর জামাত, আর সঙ্গে সঙ্গে তাদের শরীরের মনে যে প্রতিক্রিয়া দেখা দেবে, ওই শব্দ শুনলে আপনার জ্ঞান হারানোর সম্ভাবনা তৈরি হয়ে যাবে। তো এই যে জামাতের যে রূপান্তর, জামাতের যে বাস্তব অবস্থা, এই বাস্তব অবস্থার প্রেক্ষিতে তাদের যে বি টিম বলেন, সি টিম বলেন, যেটা এনসিপির সঙ্গে যুক্ত ছিল, এবং এনসিপির ফ্রন্টিয়ার লাইনে যাদেরকে রাখা হয়েছিল বা যারা আছেন, তারা এখন জামাতকে রীতিমতো অস্বীকার করছেন এবং জামাতের বিরুদ্ধে যে সকল কথাবার্তা বলছেন, এই সকল কথাবার্তা বিএনপি কখনো বলেনি। সম্প্রতি এনসিপির একজন শীর্ষ নেতা বা নেত্রী
তারা বলার চেষ্টা করেছেন প্রকাশ্যেই যে জামাত হলো আওয়ামী লীগের মতোই একটা দল। কেবলমাত্র যদি জামাত এবং আওয়ামী লীগকে দেখতে হয় তাহলে একটি মুদ্রা, আমাদের দেশে যেমন ৫ টাকার মুদ্রা আছে, ১ টাকার মুদ্রা আছে, এরকম একটা মুদ্রা এপিঠ আর ওপিঠ। একদিকে চাঁদতারা, অন্যদিকে শাপলা, বা একদিকে শাপলা, অন্যদিকে অন্য কিছু। তো এইভাবে আসলে এনসিপির যারা নেতা-নেত্রী তারা জামাতকে তুলনা করছে আওয়ামী লীগের সঙ্গে। এখন আপনি এই ব্যাপারটাকে কিভাবে দেখবেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা তার অন্তর থেকে বলে থাকুন কিংবা ক্ষোভের বশে বলে থাকুন বা যেভাবেই বলে থাকুন না কেন, তারা সঠিক এবং সত্য কথাটি বলেছেন। এবং তারা যদি এই বিষয়টা মেনে নিয়ে নিজেদেরকে সংশোধন করেন বা জামাতের সঙ্গে কিভাবে ডিল করতে হবে, জামাতকে কিভাবে বন্ধু বানাতে হবে, অথবা জামাতের সঙ্গে কিভাবে প্রতিযোগিতা করতে হবে, কিংবা জামাতের সঙ্গে কিভাবে শত্রুতা করতে হবে, এই কৌশলগুলো রপ্ত করেন, তাহলে আর জনাব মিয়া গুলাম পারওয়ার জামাতের সেক্রেটারি জেনারেল তাকে কষ্ট করে মঞ্চে উঠে যেভাবে বোঝাতে হয়েছে যে জামাতের সঙ্গে যদি তোমাদের প্রতিযোগিতা করতে হয় তাহলে আর বহু দূর, বহু পথ তোমাদেরকে পাড়ি দিতে হবে, বহু সময় তোমাদেরকে পার করতে হবে, অন্যথায় জামাতের সঙ্গে কোনো অবস্থাতে তোমরা প্রতিযোগিতায় পারবে না। তো এনসিপি যারা নেতৃবৃন্দ যারা জামাতকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করেছেন, তারা যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগ এবং জামাতের শ্রেণী চরিত্রটা বিশ্লেষণ করেন এবং দেখেন যে তারা কি করেছে অতীতে বিভিন্ন সময়টিতে, তাহলে আপনি বুঝতে পারবেন যে তারা কত সঠিক, রাগের বশে হোক কিংবা অভিমানের বশে হোক, কতটা সঠিক কথা বলেছেন। যারা এই মুদ্রা এফিট ওফিট জামাত এবং এনসিপি মনে করেন, তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আজ থেকে এক বছর আগে আমি এই ইউটিউব চ্যানেল যারা দেখেন, আমি তাদেরকে বলেছিলাম কয়েকটি কথা। আগামীতে যে রাজনীতির সমীকরণ আসছে, সেই সমীকরণে সবার আগে বিপদে পড়বে জামাত। আমি জামাতের সঙ্গে আমার তোটা নষ্ট হয়নি, জামাতের কে কি মনে করলেন বা করলেন না, ডাজ নট ম্যাটার। আমি যেভাবে আমার কথা বলে আসছি সে ২০০৯ থেকে আজ অবধি, ওভাবেই আমি এখনও বলে যাচ্ছি। এর মধ্যে বহু মানুষ নতুনভাবে বন্ধু হয়েছে, শোভার্থী হয়েছে, বহু মানুষ চলে গেছে। জামাতের অনেকে হয়তো ২০১২-১৩ বা ১৬-১৭ বা ২৩-২৪ যেভাবে আমি কথাবার্তা বলেছি তাদের খুব ভালো লাগতো। এখন আমি যে কথাগুলো বলছি হয়তো তাদের অনেকের খারাপ লাগে, কিন্তু এটাই বাস্তব যে ১ বছর আগে আমি বলেছিলাম জামাত সবার আগে বিপদে পড়বে। এখন দেখুন সবার আগে বিপদে তারা পড়ে গেছে। এই মুহূর্তে তাদেরকে ট্রাস্ট করে, বিশ্বাস করে, ডিপেন্ড করে বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক দল নেই। তো এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষের সবার আগে দরকার বন্ধু। টাকা না, পয়সা না, অস্ত্র নয়, বাড়ি গাড়ি কোনো কিছু নয়। সবার আগে বন্ধু দরকার। জামাত এই মুহূর্তে বন্ধুহীন হয়ে গেছে, যেটি ১৯৭১ সনেও তাদের ছিল না। এটি তাদের বড় বিপদ এবং এখান থেকে যে বিপত্তি শুরু হবে, এই বিপত্তি তাদেরকে পরবর্তী গন্তব্যে নিয়ে যাবে। যাই হোক, দ্বিতীয় আরেকটি কথা বলেছিলাম যে রাজনৈতিকভাবে জামাতের সঙ্গে যদি আগামীতে কোনো দলের বন্ধুত্ব হয় তাহলে কেবলমাত্র আওয়ামী লীগের সঙ্গে তাদের বন্ধুত্ব হতে পারে। এর বাইরে তাদের বন্ধুত্ব অন্য কোনো দলের সঙ্গে হতে পারে না। এবং সেটা এখন অনেকে বলার চেষ্টা করছেন যে জামাত ভারতপন্থী হয়ে গেছে, জামাত দিল্লির পরামর্শে চলছে, আওয়ামী লীগের অনেকের সঙ্গে তাদের যোগাযোগ আছে। সত্য মিথ্যা আমি কিছুই জানি না, কিন্তু আমি এই কথাগুলো বছরখানেক আগে বলেছিলাম। তো এটা কেন বলেছিলাম? বলেছিলাম এই কারণে যে আপনি দেখবেন যে চরিত্রগতভাবে যে সকল প্রাণী, যে সকল মানুষ, এখানে প্রাণী এবং মানুষ, প্রাণী বলতে আপনি বুঝেন যে জন্তু জানোয়ারকে আমি বুঝিয়েছি, যাদের মধ্যে চিন্তার মিল থাকে এবং শারীরিক গঠনের মধ্যে মিল থাকে, তারা একে অপরের কাছাকাছি আসা মাত্রই তাদের মধ্যে একটা অ্যাডাপশন হয়ে যায়, একটা আকর্ষণ তৈরি হয়ে যায়, একটা ঐক্যবদ্ধতা তৈরি হয়ে যায়। তো জামাত যেভাবে ক্যাডার ভিত্তিক রাজনীতি করেন, জামাতে যারা নেতাকর্মী, আওয়ামী লীগ আসলে ক্যাডার ভিত্তিক রাজনীতি করেন। জামাত যেভাবে তাদের সংগঠনটিকে তারা শক্তিশালী করেছে, বিএনপির এই জিনিসগুলো নেই। আওয়ামী লীগ যেভাবে আহ, একটা আদর্শ, তার একটা আদর্শ রয়েছে, সে অনেক বিষয়গুলোর সঙ্গে বিরোধিতা করে, অনেককে শত্রু মনে করে, অনেকে বন্ধু মনে করে। ঠিক জামাতেরও এই বিষয়গুলো রয়েছে, তারাও একটা আদর্শ নিয়ে চলে, কাউকে শত্রু মনে করে, কাউকে বন্ধু মনে করে। তো সেই দিক থেকে বিবেচনার পাশাপাশি দুটো রাজনৈতিক দলই হলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে পুরনো জামাত এমনকি আওয়ামী লীগের চাইতে পুরনো একটি রাজনৈতিক দল। তো সেই পুরনো দুটো রাজনৈতিক দল, তাদের মধ্যে যে সকল বয়স্ক নেতৃবৃন্দ রয়েছেন যারা জীবনযুদ্ধে অনেক অভিজ্ঞ এবং তুলনামূলকভাবে এশিয়ান পলিটিক্স, সাব কন্টিনেন্টাল পলিটিক্স অ্যান্ড গ্লোবাল পলিটিক্স, এই তিনটি ক্ষেত্রে দুটো দলেরই দেশে এবং দেশের বাইরে বন্ধু রয়েছে এবং শত্রু রয়েছে। আওয়ামী লীগে যেমন ভারত বন্ধু রয়েছে, পরীক্ষিত বন্ধু, তার সঙ্গে সঙ্গে ভারত কেন্দ্রিক আরও অনেকগুলো দেশের সঙ্গে তাদের বন্ধুত্ব রয়েছে। আওয়ামী লীগের যে সকল নেতা রয়েছেন তাদের অনেকের সঙ্গেই বন্ধু দেশের প্রভাবশালী লোকদের বন্ধুত্ব রয়েছে। জামাতেরও তদ্রুপ, তাদের ভারতের মতো কৌশলগত বন্ধু পাকিস্তান রয়েছে, এরপর দ্বিতীয় গ্রেডে তুরস্ক তাদের বন্ধু, সৌদি আরব তাদের বন্ধু, এবং ওই সংক্রান্ত জামাতের যারা শীর্ষ নেতৃবৃন্দ তাদের সঙ্গে ওই সকল দেশের কর্তা ব্যক্তিদের বন্ধুত্ব রয়েছে। আর জামাতের যে ফাইন্যান্সিয়াল সাউন্ডনেসটা এখন আছে, স্ট্যাবিলিটি আছে, তাদেরকে চাঁদাবাজি করতে হয় না। আর একই ক্ষেত্রে আওয়ামী লীগ, সেটা চাঁদাবাজি করে হোক, ঘুষ খেয়ে হোক, টাকা পাচার করে হোক, তাদেরও এই মুহূর্তে পর্যাপ্ত অর্থ রয়েছে। তো কাজেই আপনি রাজনীতির যে এলিট
গ্রুপ যদি বলেন, তাহলে এটা জামাতের মধ্যে রয়েছে আর আওয়ামী লীগের মধ্যে রয়েছে, যেটি আপনি বিএনপির মধ্যে পাবেন না। আপনি চিন্তা করুন, জামাতের আমির এবং শেখ হাসিনা এই দুজনকে পাশাপাশি বসান, আর জনাব তারেক রহমান সাহেব, নুরুল হক নুরু, জোনায়েদ সাকি, মামুনুল হক, কিংবা ধরুন আর কাকে বলবো, ওনাদেরকে বসান একত্রে। আপনি বসার পর দেখেন তো যে এখানে ৫ জন বা ৬ জন ৭ জন, অর্থাৎ জনাব তারেক রহমান সাহেব, তার পাশে রিজভী আহমেদ, আর এক পাশে সালাউদ্দিন সাহেব, তারপরে নুরুল হক নুরু, তারপরে জোনায়েদ সাকি, এরপর ববি হাজ্জাজ, এরপর যদি এবি পার্টি তাদের সঙ্গে থাকে তাহলে ফুয়াদ কিংবা মঞ্জু সাহেব, এবি পার্টির যিনি সভাপতি তিনি, এরপর অন্যান্য যারা আছেন, মামুনুল হক, তাদেরকে একত্রে বসান। আর অপর সাইডে শুধুমাত্র জামাতের আমিরকে বসিয়ে দিন। থ্রেটরা আপনার কাছে শক্তিশালী বলে মনে হবে। কোন পোর্ট্রেটটি আপনার কাছে আকর্ষণীয় বলে মনে হবে এবং আপনার কাছে মনে হবে জনগণ এই পোর্ট্রেটের প্রতি দৃষ্টি নিবন্ধন করবেন। আর কিচ্ছু ভাবার দরকার নেই, শুধু নিজেকে প্রশ্ন করেন, অন্য আবেগ বাদ দেন, সব কিছু বাদ দেন। তো সেক্ষেত্রে এই যে এনসিপির যারা নেতা নেত্রী এতদিন পরে হলো এই রূঢ় বাস্তবতাটা বুঝতে পেরেছেন, এবং সে অনুযায়ী যদি তারা সতর্ক হন, তাহলে রাজনীতির জন্য তারা যে ঝুঁকিটি নিয়েছেন, তারা যদি ফিরে যেতেন জুলাই আগস্ট বিপ্লবের পরে, তারা যদি পড়া টেবিলে ফিরে যেতেন, চাকরি বাকরি করার চেষ্টা করতেন, তা না করে যেভাবে তারা রাজনীতি করতে এসেছেন, এখন সামান্তাকে, নাহিদকে, সার্জিসকে, হাসনাতকে অবশ্যই রাজনীতি করতে হবে। জীবনের শেষ দিন পর্যন্ত তাকে রাজনীতি করতে হবে। এখন তিনি কি সেই রাজনীতি করতে করতে তারা কি একজন মাহমুদুর রহমানের মতো হবেন, নাকি জামাতের আমিরের মতো হবেন? জামাতের আমিরের মতো যদি হতে হয় বা শেখ হাসিনার মতো যদি হতে হয়, তাহলে তাদেরকে সংগঠন দাঁড় করাতে হবে। আর সংগঠন দাঁড় করাতে গিয়ে কারো লেজুর হয়ে, কারো পোষ্যপুত্র হয়ে, কারো মানসপুত্র হয়ে বা কন্যা হয়ে কোনো অবস্থাতেই একটি সংগঠন দাঁড় করানো যায় না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।